বঙ্গবন্ধু ৯৯তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে আধুনিক প্রযুক্তি, কম্পিউটার শিক্ষা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ল্যাব আমরা তৈরি করে দিচ্ছি। সর্বদিকে যেন তাদের পারদর্শিতা গড়ে ওঠে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। সারা দেশে শিশু দিবসে বর্ণাঢ্য আয়োজন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছে আমি এস এম ইকবাল এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্রাইস্টচার্চ হামলায় নিখোঁজ বাংলাদেশি জাকারিয়াও নিহত হয়েছেন, জানালেন মসজিদের মুয়াজ্জিন। এ নিয়ে মারা গেলেন 5 বাংলাদেশি। আজ শুরু লাশ হস্তান্তর। গ্যাসের দাম বাড়ানো হলে মেনে নেবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি। আবারও অবস্থান বদলালেন ডাকসুর ভিপি নূর, চাইলেন সব পদে পুনর্নির্বাচন। কাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক। রাজধানীতে মন্ত্রীর মেয়ের জামাইয়ের রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর জানা যাবে কারণ, বলছেন চিকিৎসক। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে উদ্ধার নবজাতকের হাসপাতালে মৃত্যু। গর্ভকালের পুরো সময় হলে থাকলেও জানতেন না কেউই। এদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মন্ত্রী জানান, এরপর থেকে ক্রিকেটাররা যে দেশে যাবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আগে যাচাই করে দেখা হবে। আমরা কয়েকটি নাম্বার পেয়েছিলাম, আগে আমাদের বলেছিল যে নাম্বার 4, কিন্তু এখন শুনতেছি যে 8-এ পৌঁছেছে। কিন্তু আমার মিশন এখনো কোনো রিপোর্ট এখনো দেয়নি। ক্যানবেরা 2জন আমাদের কর্মকর্তা, তারাও এখন একা আছেন, যাতে কোনো ধরনের সহায়তা দরকার হলে আমরা সেটা প্রোভাইড করব। এবং আমরা একটা হিসাব নিকাশও করেছি যে কত টাকার যদি তারা দেশে লাশ নিয়ে আসতে চান সেগুলো আমরা এগুলো প্রোভাইড করব। আমরা যখন আগামীতে আমাদের খেলোয়াড়দের পাঠাবো, আমরা যেখানে তারা যাবেন তার আগে সিকিউরিটি রেকিং করার জন্য একটা ব্যবস্থা চিন্তা ভাবনা আমরা করছি। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ের জামাই ডাক্তার রাজন কর্মকারের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যু রহস্যের জট খুলতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে রাজনের পরিবার। রাজধানীর স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার রাজন কর্মকারকে হাসপাতালে নিয়ে আসেন তার শালিকা। এরপর হাসপাতালে আসেন স্ত্রী ডাক্তার কাবেরী মজুমদার। হাসপাতালে আনার পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনের পরিবারের অভিযোগ, মৃত্যুর আগেও রাজনের স্ত্রী ফোনে রাজনের মায়ের সঙ্গে অসংলগ্ন কথা বলেছিলেন। তাদের ধারণা রাজন হত্যাকাণ্ডের শিকার। সুষ্ঠু তদন্ত হোক, এই সুষ্ঠু তদন্ত হওয়ার জন্যই আমরা এতক্ষণ ডিলে হয়েছে, অন্য কোনো কারণ না। আর মৃত্যুর কারণ আমরা তো এখনো দেখি নাই, বা ডক্টর রিপোর্ট দিবে, বা যদি পোস্টমর্টম করানো হয় পোস্টমর্টম রিপোর্ট দিবে, যা আসবে তখন তাই মেনে নিবে সবাই। রাজনের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। মৃত্যু রহস্যের জট খুলতে ময়নাতদন্ত করার দাবি জানান তারা। খবর পেয়ে ছুটে এসেছি স্কয়ার হাসপাতালে এবং আমার দীর্ঘক্ষণ আমরা কাটিয়েছি। আমাদের কাছে এটা সুস্পষ্টভাবে অনুমান হচ্ছে যে এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা অপমৃত্যু। তার হার্ট অ্যাটাকে মারা যাওয়ার ব্যাপারটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। আগে কি হার্ট অ্যাটাকের কোনো সিমটম? না, আগে কোনো সিমটম ছিল না এবং তার অন্য কোনো কোমরবিডও তেমন ছিল না। আসলে এর আগেও ওর একটা হিস্ট্রি অফ ইনজুরি নিয়ে সে হসপিটালাইজড ছিল দীর্ঘদিন, প্রায় 1 সপ্তাহ, এবং ওই সময় তাকে হসপিটালে আইসিইউতে ভর্তি করা লেগেছিল। ইনজুরিটা এতই মারাত্মক ছিল
এবং তার সারা শরীরে ইনজুরির ক্ষত ছিল। মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের সাথে কথা হলো, উনি বলছেন যে এটা ওনার কোনো ধরনের কোনো আপত্তি নেই। রাজন কর্মকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক। তার স্ত্রী কাবেরী মজুমদারও একই হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধভাবে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে, তাই তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে কেরানীগঞ্জের রোহিতপুরে ইস্পাহানি কলেজে উপজেলার প্রাক্তন ছাত্রলীগ আয়োজিত চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি উন্নত দেশের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক চেতনা যারা লালন করে তাদেরই বাংলাদেশ। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই, বাংলাদেশে সন্ত্রাসের কোনো স্থান নেই, বাংলাদেশে মাদকের কোনো স্থান নেই, বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। জাতির জনক বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজনৈতিকভাবে তাদেরকে পরাস্ত করতে হবে, তাদেরকে বিতাড়িত করতে হবে রাজনীতি থেকে। বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই অবস্থা আমাদের ফিরিয়ে আনতে হবে। গ্যাসের দাম বাড়ালে বিএনপি কখনোই মেনে নেবে না জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি করে বলেছেন, মূল্য বাড়ানো হলে আন্দোলনে যাবে তারা। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। গ্যাসের দাম বাড়ানোটাকে, মূল্য বৃদ্ধিটাকে আমরা কখনোই মেনে নেব না, ওই দেশের মানুষও মেনে নেবে না। আমরা এর বিরুদ্ধে আমাদের যতটুকু করা সম্ভব আমরা প্রতিবাদ করব। সঠিক চিত্রটাই তো বেরিয়ে এসছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার যে সেল আছে তাদের রিপোর্ট এটা শুধু নয়, আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া যে নির্বাচন হয়নি সেটা খুব পরিষ্কার করে তারা বলেছে যে এই নির্বাচনের মধ্যে জনগণের যে ইচ্ছার প্রতিফলন, তাদের মতামতের প্রতিফলন হয়নি এবং ভোটই দিতে পারেনি, সব তুলে ধরেছে তারা বিভিন্ন চিত্রগুলো। মামলায় ভুল ঠিকানা, তদন্ত প্রতিবেদনে মিথ্যা তথ্য, দায় কার? বিস্তারিত জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। আবারও অবস্থান বদলালেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। এবার ডাকসুর সব পদে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নির্বাচনের সময় বিভিন্ন অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের পদত্যাগেরও দাবি জানান নূর। আগামীকাল 5 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন তিনি। আমরা আপনাদের কাছ থেকে আহ্বান জানাবো, সামগ্রিক স্বার্থে আমরা সকলকে নিয়ে আন্দোলনটি করতে চাই এবং আমরা চাই ছাত্রদের অধিকারটা পুনঃপ্রতিষ্ঠিত হোক। কর্মসূচিটি আবার বলছি, ক্লাস পরীক্ষা বর্জন থাকবে এবং সকাল 11টায় রাজু ভাস্কর্যে সমবেত হয়ে আমরা ভিসির কার্যালয় অভিমুখে অবস্থান করব। এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা যারা বিভিন্ন বিতর্কিত ভূমিকা রেখেছে তাদের পদত্যাগ করে নির্বাচন পুনরায় দিতে হবে, যেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। প্রধানমন্ত্রী নির্বাচনে যারা জয় হয়েছে তাদেরকে ডেকেছেন, তার প্রতি সম্মান শ্রদ্ধাবোধ থেকে আমরা সেখানে গিয়েছি। আমি তার নজরে এটি এনেছি যে এই নির্বাচনে অনিয়ম হয়েছে, ছাত্ররা সেটির সমাধান চাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের একটি হলে তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধার ও হাসপাতালে নেয়ার পর মৃত্যুর ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল প্রভোস্টের দাবি, সন্তান জন্মদানকারী ছাত্রী সব সময় চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখায় সন্তান সম্ভব হওয়ার বিষয়টি নজরেই আসেনি। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত রক্তক্ষরণ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফজিলাতুন্নিসা মুজিব হলের এক শিক্ষার্থীকে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী হলের একটি কক্ষের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতকটি উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়। তার যে আম্বিলিকাল যে কর্ডটা আছে এটা ছেঁড়া ছিল। আমরা সাথে সাথে দেখার পরে এটাকে আম্বিলিকাল কর্ডটাকে আমরা ক্ল্যাম্প করি এবং কি হচ্ছে মানে পুরো শরীর পরিষ্কার করি এবং অক্সিজেন নিয়ে করি। হ্যাঁ, তো দেখার পরে দেখলাম যে নবজাতকের যে ব্রিদিং একটু ডিফিকাল্টি ছিল, তখন আমরা একটু সিপিআর দিই। হ্যাঁ, সিপিআর দিয়ে আমরা সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য আমরা হচ্ছে যে যখন দেখলাম অন্তত একটু স্টেবল হয়েছে তখন আমরা হচ্ছে এটাকে এনামে পাঠিয়ে দিই আর কি। এ ঘটনা তদন্তে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল সুপার এবং ওই রুমের ছাত্রীরা যেটা আমাকে জানালো যে স্যার সে এমনি একটু তার স্বাস্থ্য একটু ভালো, আর সে সবসময় সোয়েটার এবং চাদর পরে থাকতো, যার জন্য তাদের মানে মানে নিকট এটা কখনোই বোধগম্য হয় নাই যে সে প্রেগনেন্ট অবস্থায় আছে। তদন্ত কমিটি গঠন করেছি। রাবিয়া খাতুন তানিয়া আমাদের আবাসিক শিক্ষক, তাকে নেতৃত্বে 10 দিনের মধ্যে তদন্ত শেষে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে এবং তদন্তের ভিত্তি মানে প্রতিবেদনের ভিত্তিতে আমরা আমাদের হল কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে নিয়ম আছে, শৃঙ্খলা বিধি আছে, সেই বিধিতে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সময় সংবাদ, সাভার। বাগেরহাটে মায়ের কোল থেকে চুরি যাওয়া ঘুমন্ত শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে মোরেলগঞ্জের বিশারিঘাট এলাকার একটি শৌচাগার থেকে লাশটি উদ্ধার করা হয়। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গতকাল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করে পিবিআই। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় অপহরণের পরপরই শিশুটিকে হত্যা করে লাশ একটি শৌচাগারে লুকিয়ে রেখেছে সে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী দুপুরে মোরেলগঞ্জের বিশারিঘাট এলাকার একটি শৌচাগারের থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। গত রোববার রাতে ঘরের জানালার গ্রিল কেটে ঘুমন্ত মায়ের কোল থেকে 2.5 মাসের শিশু আব্দুল্লাহকে চুরি করে দুর্বৃত্তরা। সাংবাদিক ও ভাবইয়া গানের শিল্পী শফিউল আলম রাজার মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে রাজধানীর পল্লবী এলাকায় তার ভাড়া বাসা ও গানের প্রতিষ্ঠান কলতান সাংস্কৃতিক একাডেমির একটি কক্ষ থেকে শফিউল আলম রাজার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবারের সদস্যদের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তারা জানান, দুপুরের দিকে বাড়ির গৃহকর্মী দরজায় ধাক্কাধাক্কি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক ও আশপাশের লোকজনকে খবর দেয়। পরে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। রাতে পল্লবীর মসজিদুল আমান ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার তার জন্মস্থান কুড়িগ্রামের চিলমারিতে 3য় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে রাজাকে। অপরাধ না করেই জেলে, এমন ঘটনা বেড়েই চলেছে। এবার বিনা অপরাধে কোলের শিশুকে নিয়ে জেল খাটতে হলো ভোলার বুরহানুদ্দিনের বিউটি বেগমকে। গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে স্বামী শ্বশুর সহ 7 জনের সঙ্গে বিউটি বেগমকেও আসামি করে এক প্রতিবেশী। ঘটনাস্থল দেখানো হয় ঢাকার লালবাগ। তদন্ত কর্মকর্তার মিথ্যা প্রতিবেদনের কারণে কোলের শিশুকে নিয়ে জেলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় বিউটি বেগমকে। তিনি বিচার চান মিথ্যা মামলার বাদী এবং তদন্তকারী কর্মকর্তার। বিচার কি মিলবে? বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। গ্রামের সহজ সরল পরিবেশে বেড়ে ওঠা নারী বিউটি বেগম। আইনের মারপ্যাচ সম্পর্কে তার নেই কোনো ধারণা। তবুও ভাগ্যের নির্মম পরিহাস তাকে নিয়ে আসে 4 দেয়ালের বদ্ধ কারাগারে। আদালতের আদেশে জামিন পেয়ে মুক্ত হলেও মিথ্যা মামলার দংশন যেন আর সইতে পারছেন না নিরপরাধ শিশুর মা বিউটি বেগম। জমির ব্যাপারে আমি কিছু জানি না। আমি আমাকে বাড়িতে আসছিলাম, বিকালে গেছি, রাত্রের 2টা বাজে পুলিশে আমাকে ধরে লইছে। 3 বছরকার বাচ্চা শুদ্ধ আমার আনছে। আমি অনেকটার বিচারছি আমার কেন আনছে। একই মামলায় আটক বিউটি বেগমের স্বামী হারুন জামিন পেয়ে সময় সংবাদকে জানান, হয়রানি করতেই ঢাকার একটি ঠিকানা ব্যবহার করে তাদের বিরুদ্ধে মামলা করে তাদের প্রতিবেশী। ফ্যামিলিতে যে কজন লোক আছে সবার নামে মামলা দিয়া হয়রানি করতেছে এবং এই পর্যন্ত 6টা মামলা দিয়েছে। আমরা ঢাকা কোথাও থাকিও না, আর এই বিষয়ে জানি না। রাত্রে আমাদের বাসায় যায় ঘরের দরজা ভাঙ্গিয়া ও সহকারে আমার ঘরে জোরপূর্বক নিয়েছে। আমার 3 বছরের একটা বাচ্চা সহকারে থানায় আছে, তার থেকে কোর্টে নিতে জেলখানে রাখছে। এর আজকে এনে আছে আমার ছোট বাচ্চা।
মারধরের অভিযোগ এনে গত বছরের 4 আগস্ট করা মামলায় ঘটনাস্থল দেখানো হয় রাজধানীর লালবাগ রোডের 165 নম্বর বাসার সামনের রাস্তায়। এছাড়া আসামিদের ঠিকানা দেখানো হয় রাজধানীর নবাবগঞ্জ বাজারের পাশে 202 নম্বর বাসায়। তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই গোলাম রব্বানীর দেয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখিত বাদী, আসামি ও ঘটনাস্থলের ঠিকানায় গিয়ে দেখা যায় এটি অন্য মানুষের ঠিকানা। এটা মোস্তফা চাচাগো বাসা, এখানে কোনো ভাড়াটিয়া থাকে না। বিল্লাল, রাসেল, হারুন তারা একজনকে ধরে মারধর করে, এরকম কোনো ঘটনা শুনছেন? আমি তো শুনি না, দেখিও নেই। আমরা দোকানে বসে থাকি, বাইরে বসে থাকি, আমার লগে দেখা সাক্ষাৎ হইতো না, এই নামে তো এর কোনো লোক নাই। মামলায় তদন্ত রিপোর্ট সম্পর্কে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে তদন্ত কর্মকর্তার সাথে কথা হয় সময় সংবাদের। ওইরকম বড় ধরনের কোনো মামলাও না, ওইরকম হলে কোর্টে মামলা খারিজ হয়ে যাবো, সাক্ষ্য প্রমাণ না দিতে পারলে মামলা শেষ। শেয়ার মামলাগুলো তো প্রমাণ করার মূল দায়িত্ব হলো, সাক্ষ্য প্রমাণের মূল দায়িত্ব হলো কোর্টে বাদী। জি, আমরা প্রাথমিক তদন্তটা করে দেই। ভুয়া ঠিকানা ব্যবহার করে মামলা দেয়া এবং ভুল তদন্তের ফলে নিরীহ মানুষকে হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। কিছু প্রভাবশালী মহল ভুয়া ঠিকানা ব্যবহার করে বিজ্ঞ আদালতে এসে মামলা করে, আদালত সেটা ঘটনা ন্যায় বিচারের সাথে আদালত সেটা তদন্তে পাঠায়, কিন্তু এখান পুলিশ ওই রকম বাদীদের সাথে যোগসাজশ করে এই সমস্ত মামলার প্রতিবেদন দেয়, তখন আদালত পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে এটা কগনিজেন্স নেওয়া যায়। এই সমস্ত ঘটনার সাথে যারা করে তাদের বিচার হওয়া উচিত। মিথ্যা ঠিকানা ব্যবহার করে হয়রানিমূলক মামলার বিষয়ে জানতে চেয়ে বাদী আলী হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায় তার মুঠোফোন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ক্রাইস্টচার্চ হামলায় নিখোঁজ বাংলাদেশি জাকারিয়াও নিহত হয়েছেন, জানালেন মসজিদের মুয়াজ্জিন। এ নিয়ে মারা গেলেন 5 জন বাংলাদেশি। আজ শুরু লাশ হস্তান্তর। গ্যাসের দাম বাড়ানো হলে মেনে নেবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। প্রয়োজনে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি। রাজধানীতে মন্ত্রীর মেয়ের জামাই রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর জানা যাবে কারণ, বলছেন চিকিৎসক। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে উদ্ধার নবজাতকের হাসপাতালে মৃত্যু। গর্ভকালের পুরো সময় হলে থাকলেও জানতেন না কেউই। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।